আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় তাদের সন্তানদের। পুরান ঢাকার নাজিরা বাজারে গ্যাস বিস্ফোরণে আংশিক ধসে পড়েছে 4 তলা ভবন, আহত 3 জন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান জানানোর আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা। পরাজয় নিশ্চিত জেনেও আত্মসমর্পণের মাত্র 2 দিন আগে সেই হত্যাযজ্ঞের লক্ষ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। অপহরণ করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে তাদের হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছে অধ্যাপক মুনির চৌধুরী, ডাক্তার আলিম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর ফজলে রাব্বি, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুর সহ আরও অনেকে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয় জাতির সূর্য সন্তানদের। বুদ্ধিজীবী হত্যাকারীরা আদালত কর্তৃক ইতিমধ্যে আপনারা জানেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তারা বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে পলাতক আছে। তো আমরা কূটনৈতিকভাবে আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই সমস্ত খুনিদের দেশে এনে আদালতের রায়কে কার্যকর করার জন্য। দর্শক, এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, কি বলছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষ? মার্জিয়া, আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে এই স্মৃতিসৌধে যে ঢল শুরু হয়েছে জনমানুষের, সেটি এখনো অব্যাহত রয়েছে। এবং আপনি সংবাদে যেমনটা বলছিলেন যে সকাল 7টা 5 মিনিটে মূলত আনুষ্ঠানিকভাবে এখানকার এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিবরা মূলত শ্রদ্ধা জানান এবং এরপরই সর্বস্তরের মানুষের জন্য এই সৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয় এবং তখন থেকে নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে মূলত আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের অনেককে বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু অনেককে হয়তো এখনো বিচারের আওতায় আনা হয়নি। যারা দেশের বাইরে রয়েছেন চিহ্নিত কিছু অপরাধী, তাদেরকে বিদেশ থেকে এনে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল 8টার দিকে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন দেশে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তার দল এবং সরকার প্রস্তুত রয়েছে। তিনি বলছেন যে সব ধরনের অপশক্তিকে রুখে দিতে জনগণও তাদের সাথে একই সাথে কাজ করছেন।
9টার দিকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। তিনি বলেছেন যে বিজয়ের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে এবং বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখেছেন স্বাধীনতা নিয়ে, বিজয় নিয়ে, সেটি পূরণ হয়নি এবং তিনি এই সরকারকে দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন। এছাড়া বিশিষ্টজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন, মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের কেউ কেউ বলছেন যে আসলে এই জাতিকে যে মেধাশূন্য এবং নেতৃত্ব শূন্য করার যে অপপ্রয়াস পাকিস্তানি শক্তি করেছিল সেটি তো আসলে তারা সেটি করতে ব্যর্থ তো হয়েছে, বরং আরো দুর্বার গতিতে দেশ এগিয়ে চলেছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, অবকাঠামো, অর্থনীতিতে এখন বিশ্বের বুকে বিস্ময় হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। একই সাথে আবার কেউ কেউ বলছেন যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে আসলে তারা যদি থাকতেন হয়তো বাংলাদেশের এখনকার যে অবস্থান সেটি হয়তো 20-25 বছর আগেই এই অবস্থান হতে পারত। তো মার্জিয়া, আজকের যেই এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম এটি দিনভরই হয়তো চলতে থাকবে। আমরা দেখছি আমার সামনে এখনো অসংখ্য মানুষের ঢল, তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম মোটামুটি শেষ হয়েছে বলা যায়। এখন মূলত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছেন এবং এটি হয়তো দিনভরই আজকে চলতে থাকবে। আমরা পরবর্তীতে এখানকার সবশেষ খবর আপনাকে জানাবো। মার্জিয়া। স্যাম, আপনাকে ধন্যবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে হাজারো মানুষের ঢল নেমেছে রায়ের বাজার বধ্যভূমিতে। সকাল থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদ বুদ্ধিজীবীরা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে চান তাদের সন্তানরা। তারা মনে করেন যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর হত্যার বিচারের মাধ্যমে বাংলাদেশ এখন ইতিহাসের সঠিক পথে হাঁটছে। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারকে নানামুখী উদ্যোগ নেওয়ারও দাবি জানান ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। ১৯৭১ সালে বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে নেতৃত্বহীন ও মেধাশূন্য করতে হত্যা করা হয় এদেশের বুদ্ধিজীবীদের। দখলদার পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে যে তাদের পরাজয় অনিবার্য, তখন তারা ঘৃণ্য পথ বেছে নেয়, আলবাদর আল শামসদের সাথে নিয়ে নামে হত্যাযজ্ঞে। স্বাধীনতার ৫০ বছরে এসে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না কষে সাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত বাংলাদেশের জন্য কাজ করে যেতে চান শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। 10 বছরের উপর হয়ে গেল একটা গণতান্ত্রিক পরিবেশে আছি, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, কিন্তু সেখানেও আমরা দেখছি যে ধর্মান্ধতা এখনো রয়েছে। বাঙালি যে সত্তা বা স্বকীয়তা সেটাও আমরা সম্পূর্ণরূপে বিশ্বের কাছে তুলে ধরতে এখনো পারছি না। ধনী এবং দরিদ্রের পার্থক্য, বৈষম্যগুলো অনেক বেড়ে গেছে, যদিও আমরা মধ্যমায়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি। এসব কিছু বিবেচনা করলে আমার মনে হয় যে দেশপ্রেমের জায়গায় হয়তো আমাদের কিছুটা ঘাটতি আছে। এদেশের সূর্য সন্তানদের চেতনা এবং আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সবাইকে আরও আন্তরিক হওয়ার তাগিদও দেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। আমাদের সময় হয়েছে আজকে 50 বছর পরে যে ৭১ সালে এই দেশের যে জেনোসাইড ঘটেছিল তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নটি খুব জরুরি। যত সহজে বসনিয়া, হার্জেগোভিনা, রুয়ান্ডা, আর্মেনিয়া অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে জেনোসাইডের কথা বলা হয়, বাংলাদেশের কথাটি কিন্তু ওইভাবে আসে না। এবং আসে না এর পেছন কারণ হচ্ছে যে আমরা নিজেরাও এই ক্ষেত্রে যে যথেষ্ট গবেষণা হওয়া দরকার সেই কাজটি আমাদের দিক থেকে যথেষ্টভাবে হয়নি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশ, জীবন উৎসর্গকারী সূর্য সন্তানদের অনুপ্রেরণা আর বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ এখন সাফল্যের দোরগোড়ায় বলেও জানান এই বিশিষ্টজনরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে গ্যাস বিস্ফোরণে একটি 4তলা ভবন আংশিক ধসে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে 1:45টার দিকে ওসমান গনি রোডে ওই ভবনের পাশে গ্যাস লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় শিশু ও নারী সহ 3 জন ইটের আঘাতে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর 4তলা ভবনের ভাড়াটিয়ারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক বজলুর রশিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে 7 পদাতিক ডিভিশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় 7 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের উন্নয়নের সাথে জড়িত। শারমিন রিহার রিপোর্ট। ভরে স্মরণ করছি তোমায় হে মহান নেতা চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে আয়োজন করা হয় এই বিশেষ আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। মুজিব শতবর্ষে এবং এই সুবর্ণ জয়ন্তীতে ফরচুনকে আপনারা আমন্ত্রণ জানিয়ে আমরা পার্ট অফ পার্সেল হয়ে আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি। এজন্য ধন্যবাদ জানাচ্ছি 7ম পদাতিক ডিভিশনের মাননীয় জিওসি মহোদয়কে এবং এটিএন বাংলাকে। সশস্ত্র বাহিনীর প্রশংসা করে সেনাবাহিনীর মানবিক ও উন্নয়নমূলক কাজ এটিএন বাংলা ও এটিএন নিউজে প্রচারের অঙ্গীকার করেন ডক্টর মাহফুজুর রহমান। সেনাবাহিনীর সকলেই যখনই দেশের কোনো দুর্যোগ হয় তখনই আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনারা অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে আপনারা জড়িত, কিন্তু আপনারা যেরকম কাজ করে যান আপনাদের কিন্তু প্রচার নেই বললেই চলে। আমরা আপনাদের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড বিশ্বের সকল বাংলাদেশের কাছে পৌঁছায় দেব এবং এটিএন বাংলাকে আপনাদের চ্যানেল মনে করবেন। এটি আপনাদের চ্যানেল। এই সময় সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের জিওসি খান ফিরোজ আহমেদ বলেন, নিরাপত্তা ও উন্নয়ন একই সূত্রে বাঁধা, বহুমুখী উন্নয়ন কাজও করে যাচ্ছে তার বাহিনী। নিরাপত্তা এবং উন্নয়ন একই ফ্রেমে বাঁধা। বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি কল্পে আমাদের সেনাবাহিনী বিভিন্ন ধরনের উন্নয়ন চলছে এবং তারই ক্রমধারায় স্থাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নাম অনুযায়ী শেখ হাসিনা সেনানিবাস। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন সেনানিবাসের বিভিন্ন পদবীর কর্মকর্তা, সৈনিক সহ অতিথিরা। তুমি আমার কত চেনা সে কি জানো না, মিলনের সুখে ভরে যাইব যেখানে দেখি শুধু সুখ আর সুখ। এ সময় বিশেষ অনুরোধে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধু আমার, দেশ আমার, বাংলাদেশ আমার, হাজার
বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি, এ দেশ করেছ স্বাধীন, তোমার ১০০তম জন্মদিন, বঙ্গবন্ধু তোমার জন্মদিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এটিএন বাংলা ও শেখ হাসিনা সেনানিবাসের যৌথ আয়োজনে চিরঞ্জীব মুজিব শিরোনামে মনোমুগ্ধকর এমন পরিবেশনা সত্যি সবার মন ভালো করে দেয়। আগামীতেও সাংস্কৃতিক আয়োজনের এমন ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। ভালো থাকুক সবার মন, চলতে থাকুক বাংলার সংস্কৃতির এই বিকাশ। শেখ হাসিনা সেনানিবাস থেকে শারমিন রিহা, এটিএন বাংলা, বরিশাল। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে পর্যাপ্ত কাজ হওয়া দরকার বলে মনে করেন সাহিত্য অনুরাগীরা। পাশাপাশি নতুন প্রজন্মকে হুমায়ুন আহমেদ সম্পর্কে জানানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। নিউ ইয়র্কে হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। কুইন্সের লাগোডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই সম্মেলনের আয়োজন করে শো টাইম মিউজিক। নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেয়। এ সময় বহুমুখী প্রতিভার অধিকারী হুমায়ুন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। 1974 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগদান করি শিক্ষক হিসাবে, হুমায়ুন ভাই তার আগের বছর যোগদান করেছেন। তখন নন্দিত নরকের উপন্যাসটি লিখেছেন, একটা দুটো উপন্যাস লিখেছেন, কিন্তু একটু নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করতেন। আমার সঙ্গে তার পরিচয়ের পর আমি বুঝতে পারলাম এই মানুষটার ভিতর বিশাল প্রতিভা। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, নিউ ইয়র্ক তার কাছে মিশ্র অনুভূতির নাম। এই শহর যেমন তাকে দিয়েছে অনেক, তেমনি কেড়ে নিয়েছে তার ভালোবাসাকে। 2011 সালের সেপ্টেম্বর মাসে যখন যুদ্ধ করতে, কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করতে যখন হুমায়ুন আহমেদকে এবং দুটি শিশুপুত্রকে নিয়ে আমি নিউ ইয়র্কে আসি, অনেক কিছু পেয়েছি আমি নিউ ইয়র্কবাসীর কাছ থেকে। আমার অনেক কিছু হারিয়েছিও। হুমায়ুন আহমেদকে যেমন হারিয়েছি, অনেক বন্ধুকে হারিয়েছি। এতে এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন বলেন, হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মকে আগামী প্রজন্মকে জানাতে হবে, তবেই তিনি বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তর। আমাদেরকে বাংলা বই পড়তে উৎসাহী করতে না পারি, আগ্রহী করতে না পারি, তাহলে কিন্তু হুমায়ুন আহমেদও বাঁচবেন না, রবীন্দ্রনাথও বাঁচবেন না, এবং আপনি নিজেও বাঁচবেন না। এই জন্য আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই আসলে আমাদের জাতীয় সত্তাকে টিকিয়ে রাখতে হবে, হুমায়ুন আহমেদকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হবে, রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখতে হবে, বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এইসব নিয়েই আমাদের পরিচয়। অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল নাচ, গান ও কবিতা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। সোমবার দুবাইয়ে মদিনাত জুমাইরা সম্মেলন কেন্দ্রে সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের উদ্যোগে যৌথভাবে আয়োজিত ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় ভূমিমন্ত্রী বলেন, এই পুরস্কার বাংলাদেশের সমগ্র ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন করার উদ্যোগকে আরও সফলভাবে সম্পূর্ণ করতে উৎসাহিত করবে। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী পরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গেরগাওয়ি, রাষ্ট্রীয় উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিমন্ত্রী ওহুদ আল রুমি, জাতিসংঘের ম্যানেজমেন্ট, পলিসি, স্ট্র্যাটেজি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড, ভূমি সচিব মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পুরো জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এজন্য প্রত্যন্ত অঞ্চল সহ সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। নওগাঁর নিয়ামতপুরের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে
ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য সরকার কিছু বিশেষ এলাকা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বের জন্য এই ভাইরাস উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এদিকে এক গবেষণা শেষে ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, করোনার 2 ডোজ টিকা থাকলেও ওমিক্রনের বিপক্ষে তা অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হচ্ছে না। অক্সফোর্ডের একদল গবেষক উল্লেখ করেন, যারা 2 ডোজ টিকা নিয়েছেন, ওমিক্রন তাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে। তবে ভ্যাকসিন মানুষের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি করছে, বিজ্ঞানীরা শুধু তাই দেখেছেন। এদিকে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রেন্টফোর্ডের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। গত এক সপ্তাহে বিভিন্ন ক্লাবের 42 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এবার পার্টিস খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। সোমবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রতে নির্ধারিত হয় ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবগুলোর ভাগ্য। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি খেলবে অলিম্পিক লিওর বিপক্ষে। লিভারপুলের প্রতিপক্ষ ইন্টার মিলান। ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। ম্যানচেস্টার সিটি খেলবে স্পোর্টিং লিসবনের সাথে। এছাড়া বায়ার্ন মিউনিখ লড়বে রেড বুল সালজবার্গের সাথে। এর আগে বিকেলে প্রথমবার ড্র শেষে উয়েফা জানায়, কারিগরি ত্রুটির কারণে তাদের দ্বিতীয়বার ড্র করতে হচ্ছে। প্রথম ড্র শেষে পিএসজির প্রতিপক্ষ হিসেবে নাম উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফার ইতিহাসে 2বার ড্রয়ের ঘটনা এই প্রথম ঘটল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় তাদের সন্তানদের। পুরান ঢাকার নাজিরা বাজারে গ্যাস বিস্ফোরণে আংশিক ধসে পড়েছে 4তলা ভবন, আহত 3 জন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান জানানোর আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।